হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আমি ওই আগের যে ক্লাসগুলো কন্টিনিউ করছিলাম, যেমন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো, বিশেষ করে 2024-এ যে এলপি টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেখানে যে কোশ্চেন্সগুলো এসেছিলো তার উপরে আমি বেস করে সাবজেক্ট যেহেতু আমাদের শেষ করেছে ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে, যেমন বায়োলজি কেমিস্ট্রি শেষ করেছি, ফিজিক্সটা চলছে, তেমন আমি ওই বায়োলজির যেটা শেষ হয়েছে তার উপরে আমি মোটামুটি 100টার মতো কোশ্চেন করিয়ে দিয়েছি। এরপরে আমি টেকনিশিয়ানের কোশ্চেন ধরবো, যেখানে আমি বর্তমানে জেই এবং এলপির মোটামুটি 125টার উপরে কোশ্চেন আমি কমপ্লিট করেছি এবং উইথ ডিটেলস ব্যাখ্যা দিয়ে সম্পন্ন করেছি। এর আজকের যে ভিডিওটা করছি আমি সেটা কেমিস্ট্রি, যেটা আমি বলেছিলাম কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এলপির বিভিন্ন কোশ্চেন, যেটা তার মধ্যে 25টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের ইন ডেপথে গিয়ে ডিটেলস অ্যানালাইসিস করে আমি ব্যাখ্যাগুলো করব, যেটা তোমাদের খুবই কাজে লাগবে এবং সেগুলোর তোমাদের যেটি প্রত্যাশার মতো আমি চেষ্টা করেছি কোশ্চেন্সগুলোকে বাংলায় ট্রান্সলেট করা এবং তার অ্যান্সারগুলোকেও বাংলায় ট্রান্সলেট করা, আর উইদাউট মার্ক, মানে আগে যেগুলো আমি অ্যান্সারগুলো মার্ক দিয়ে রাখছিলাম সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যাশা, তোমাদের যেমন ছিল কৌতূহল ছিল, যেমন যে যাতে অ্যান্সারগুলোকে মার্ক না করা হয়, পরবর্তীকালে আমি ওই অ্যান্সার দেওয়ার সময় অ্যান্সার মার্ক করব, মানে ভিডিও কন্টিনিউ করার সময় আগে থেকে মার্ক করা থাকবে না, ভিডিও কন্টিনিউ করার সময় মার্ক থাকবে, সেই জিনিসটা থাকবে। তাহলে চলো ভিডিও শুরু করি, আর অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করো, ভিডিওটা দেখো, তোমাদের হেল্পফুল হবে আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য অথবা টেকনিশিয়ান বা এলপি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে ভিডিও শুরু করি, লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে মোটামুটি যে আমাদের কোশ্চেন্স বলা হচ্ছে, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে হোয়াই ডু কোভ্যালেন্সি বন্ড, মানে যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোভ্যালেন্সি বন্ড যেটা হয় সেটা বাউন্ড, বলা হচ্ছে হোয়াই ডু কোভ্যালেন্সি বন্ড বাউন্ড কম্পাউন্ড হ্যাভ লো বয়লিং পয়েন্ট, মানে সমযোজী বন্ধনযুক্ত যে যৌগগুলো হয় তাদের ক্ষেত্রে তাদের বয়লিং পয়েন্ট, মানে বলা হয় যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, যে এখানে বয়লিং পয়েন্ট মানে হচ্ছে বলা হয় গলে, মানে অ্যাকচুয়ালি গলনাঙ্ক কেন অ্যাকচুয়ালি কম থাকে, ঠিক আছে, বলা হচ্ছে যে কোভ্যালেন্ট মানে এটা অ্যাকচুয়ালি সমযোজী হবে। তো আমরা তো এখানে পড়েছিলাম সমযোজী আর মানে আয়নীয় যৌগগুলোর মধ্যে ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম, যেখানে আমরা সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি পড়েছিলাম, যে তাদের ক্ষেত্রে কি থাকে, হ্যাভ স্ট্রং, এখানে বলেছে যে কোনটা মানে অ্যাকচুয়াল মেন কারণটা কী হয়ে থাকে যাদের ক্ষেত্রে গলনাঙ্ক কম থাকে, তার কারণ মানে মেন কারণগুলোর মধ্যে প্রথমে বলা হচ্ছে হ্যাভ স্ট্রং কোভ্যালেন্ট বন্ড উইদিন দ্য মলিকুল বাট উইক ইন্টারমলিকুলার ফোর্স। তার মধ্যে কী বলছে, অণুগুলোর মধ্যে শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড থাকে, মানে সমযোজী বন্ধন থাকে, কিন্তু অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই দুর্বল হয়। আকর্ষণ বল দুর্বল মানে এদের মধ্যে এদেরকে সহজে গলানো, মানে কে সহজে গলতে পারে এরা, এটা একটা মেন কারণ হতে পারে। এখন আমরা বাদবাকি পয়েন্টগুলো দেখবো, তারপরে আসবো সলিউশনে। বলা হচ্ছে হ্যাভ উইক কোভ্যালেন্ট বন্ড উইদিন মলিকুল বাট উইক ইন্টারমলিকুলার ফোর্স, বলা হচ্ছে যে অণুগুলোর মধ্যে দুর্বল কোভ্যালেন্ট বন্ধন থাকে এবং কিন্তু দুর্বল আন্তঃআণবিক শক্তি থাকে এদের মধ্যে। এটা এটা অ্যাকচুয়ালি এর মধ্যে হতে পারে, এগুলো সব করা হতে পারে, এর মধ্যে আমরা রাখছি। তারপরে আমরা যাব যে বলা হচ্ছে হ্যাভ স্ট্রং কোভ্যালেন্ট বন্ড উইথ মলিকুল অ্যান্ড অলসো স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, এই অলসো স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স, বলা অণুগুলোর মধ্যে শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড থাকে এবং পাশাপাশি আন্তঃআণবিক বল রয়েছে, মানে শক্তিশালী আন্তঃআণবিক, যদি শক্তিশালী আন্তঃআণবিক বল হতো তাহলে কিন্তু গলনাঙ্কটা বেশি হতো, সুতরাং এই পয়েন্টটাকে আমরা বাদ দিলাম। তারপরে বলা হচ্ছে হ্যাভ স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স উইদিন দ্য মলিকুলার বাট উইক কোভ্যালেন্ট বন্ড, উইক কোভ্যালেন্ট বন্ডটা রাখা যায়, বাট বলতে হবে যে ইন্টারমলিকুলার ফোর্সের শক্তিশালী এটা বলা যায় না, তার মানে এটাও বাদ দিলাম। তাহলে পড়ে রয়েছে আমাদের এ আর বি। এখন এ আর বির মধ্যে উইক কোভ্যালেন্ট বন্ড নিশ্চয়ই হবে না, এদের মধ্যে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকবে এবং এবং ইন্টারমলিকুলার ফোর্সটা কম হবে, এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো আমাদের কি, 1 নম্বর হলো অ্যান্সার। এটা এসেছিল কবে, RRB এলপিতে এসেছে 27/11/2024 এসেছে, ঠিক আছে। এখন এর ব্যাখ্যাটা দেখবো। প্রথমে ব্যাখ্যাটা কেমনভাবে দেখবো আমরা, প্রথমত যখন আমরা চ্যাপ্টার পড়েছিলাম, এটা ওই কার্বনের যে যৌগগুলোর মধ্যে পড়ছিলাম, সেখানে আমরা দেখেছিলাম দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগীদারিত্বের মাধ্যমে মোটামুটি যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় কি, সমযোজী বন্ধন বলা হয়, ঠিক আছে। এখন এই সমযোজী বন্ধনগুলোকে দেখা যায় যে সমযোজী বন্ধনে আবদ্ধ অণুতে মোটামুটি অনুমধ্যস্থ বন্ধনগুলো যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয় এবং তার মানে এদের যে অনুমধ্যস্থ বন্ধন থাকে, তার মানে এদের মধ্যে যে সমযোজী বন্ধন থাকে সেটা শক্তিশালী হয় এবং আন্তঃআণবিক বলটা একদম দুর্বল হয়, ভীষণ দুর্বল হয়, সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। টোটালি একদম এক্সপ্লেনেশন আমরা পেয়ে গেলাম।
তার মানে এটাই আমরা এক্সপ্লেন করলাম, যেটা আমরা এখানে এক্সপ্লেন করলাম কোনটা এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডটা শক্তিশালী হয় কিন্তু এদের উইক ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে। তার মানে ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার হয়ে গেল, তার ব্যাখ্যা হয়ে গেল। এবারে আমরা চলে যাবো পরের কোশ্চেনে। চলে আসছি সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর সিএফসি ইজ নট ইউজ। সিএফসি মানে কি হয়? ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে বলা হচ্ছে এর মধ্যে ক্লোরোফ্লোরোকার্বনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না? এর নাম হলো কি ক্লোরোফ্লুরোকার্বনস। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না? অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহৃত, গ্রাইন্ডার্স হিসেবে মানে বলা চূর্ণন যন্ত্রে ব্যবহৃত হয় না, অ্যারোজল স্প্রেতে ব্যবহৃত হয় না, রেফ্রিজারেটর এখানে ব্যবহৃত হয়, অ্যারোজল স্প্রেতেও ব্যবহৃত হয়। গ্রাইন্ডার্স আর ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে কোথায় ব্যবহৃত হয় না? অগ্নি নির্বাপক যন্ত্রে রকমের যে এই সিএফসি ব্যবহৃত হয় না কিন্তু গ্রাইন্ডারে ব্যবহৃত হয়। তার মানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আমার যেটা হচ্ছে এইটা, বলা হচ্ছে যে অগ্নি নির্বাপক যন্ত্রে এটা ব্যবহৃত হয় না। এটা কবে এসছে? এটা এসছে মোটামুটি 26/11/2024 এসছে। যাই হোক, তারপরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে দেখবো, বলা হচ্ছে যে হোয়াট ডিটারমাইন দ্য কেমিক্যাল প্রপার্টি অফ দ্য কার্বন কম্পাউন্ড। একটা কার্বন কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টি প্রকাশ করতে মানে বৈশিষ্ট্য, একটা মানে কার্বনের যৌগগুলোর রাসায়নিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে থাকে কে? অপশনস বলছে কি বলা হয় ফাংশনাল গ্রুপ মানে কার্যকরী গ্রুপ। যেমন কার্যকরী গ্রুপগুলোর মধ্যে কে আছে? OH, CHO, COOH, CO, এছাড়া ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি যেগুলো হয় কার্যকরী গ্রুপ। তো বলা হয় মলিকুলার মাস, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম দিয়ে করা যায় না, সুতরাং এটাকে আগে বাদ দাও। লেন্থ অফ দ্য কার্বন চেন, না কার্বন চেনও এর উপর ডিপেন্ডেবল না। তাহলে অপশান পড়ে রয়েছে কোনটা? এ আর বির মধ্যে। তার মানে এ আর বির মধ্যে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কার্যকরী গ্রুপ। কেন? কার্যকরী গ্রুপের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক এদের কেমিক্যাল যেটা অ্যাকচুয়ালি রাসায়নিক যে ধর্মগুলো হয় সেটা অ্যাকচুয়ালি নির্ধারণ করে থাকে। এটা এসেছিল কবে? 28/11/2024। এখন এটা আমরা ডিটেলস ব্যাখ্যা দেখবো। ব্যাখ্যায় চলে যাই। প্রথমে যেটা বলা হচ্ছে যে দেখো যে আমরা যে এই কার্বন সিরিজ যখন পড়ছিলাম সেখানে দেখছিলাম হোমোলোগাস সিরিজ বলে একটা সিরিজ আছে, যেখানে কার্যকরী মূলকগুলো দেখতে পাই। বিভিন্ন কার্যকরী মূলকগুলোর মধ্যে প্রথমে চলে আসছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এখন এগুলোর মধ্যে কী হয়ে থাকে? এদের মধ্যে আমরা দেখি যে এরা কী হয়, কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যে কার্বন শৃঙ্খল তৈরি করতে করে এবং এই শৃঙ্খলগুলো শাখাযুক্ত হতে পারে। এছাড়া আমরা জেনেছি এই শৃঙ্খলগুলোতে উপস্থিত হাইড্রোজেন পরমাণু অন্যান্য পরমাণুগুলোতে মোটামুটি যে কোনো কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত করা যায়। তো কার্বন গঠিত যৌগগুলোর ধর্ম মধ্যে কী কী রয়েছে? যার মধ্যে রয়েছে CH3OH, C2H5OH, মানে C3H7OH, এগুলো তো মানে এর চেন শৃঙ্খক হয়ে থাকে। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ঘটিত যৌগগুলোর ধর্ম যৌগটিতে উপস্থিত কার্যকরী মূলক যেমন ওই অ্যালকোহলের উপর ডিপেন্ড করে। এটা জাস্ট অ্যালকোহলের কথা বলা হয়েছে, বা আদার যে কার্যকরী মূলক আছে তাদের উপরেও ডিপেন্ড করে থাকে। তার মানে আমাদের কোশ্চেনের অ্যান্সার কী হলো? যে কার্যকরী মূলকগুলো মোটামুটি তাদের কার্যকরী মূলকের উপর কার্বনযুক্ত যৌগগুলোর রাসায়নিক ধর্মটা ডিপেন্ড করে থাকে। যেমন এখানে কার্বন শৃঙ্খলে উপস্থিত হাইড্রোজেন পরমাণুগুলো একইভাবে কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে তারা সমকোণীয় শ্রেণী মানে যেটিকে তৈরি করে থাকে। হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে ব্যাখ্যাও পেয়ে গেলাম, কোশ্চেনের অ্যান্সারও পেয়ে গেলাম। ঠিক আছে, তা এরপরে চলে যাবো। বলা হয় 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে হোয়াই ডাজ দ্য কার্বন মেক এ স্টেবল কম্পাউন্ড। কেন কার্বন একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে থাকে? কার্বন একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে থাকে? কারণ ডিউ টু দ্য বিগ সাইজ কার্বন আকার কি বড় হয়ে থাকে? না, অ্যাকচুয়ালি কার্বনের আকার বড় হয় না। সুতরাং 1 নম্বর কোশ্চেনটা কিন্তু হবে না। অর্থাৎ বড় আকারের কারণে কার্বন শক্তিশালী বন্ধন গঠন করে না। ডিউ টু দ্য স্মল সাইজ কার্বন ফ্রম স্ট্রং বন্ডস, এটা হতে পারে। আমরা দেখি পরেরটা, বড় হয় না মানে নিশ্চয়ই ছোটো হবে সাইজ। এবং তারপর ডিউ টু দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য কার্বন ফ্রম দ্য স্ট্রং বন্ড, না এর খুব বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় না। ডিউ টু দ্য হায়ার এনথ্যালপি কার্বন ফ্রম দ্য স্ট্রং বন্ড, না এটাও হবে না। তাহলে অ্যান্সার চলে আসছে আমাদের কি বলা হয় ডিউ টু দ্য কার্বনের স্মল সাইজের জন্য কার্বনের ক্ষেত্রে কী হয়? স্টেবল কম্পাউন্ড তৈরি করতে পারে। এটা আমরা যদি ব্যাখ্যা দেখি, এটা অ্যান্সার কোথায়? এটা এসেছিল কবে? 26/11/2024 এসছে। এটার ব্যাখ্যা আমরা যদি দেখি, সেখানে দেখব কার্বনের একটা বহুমুখী চরিত্র আছে, এটা আমরা জানি। যেহেতু কেন কার্বনের 4টে যোজ্যতা আছে, প্রথমত মানে কার্বনের যে 4টে হাত থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যবহৃত বস্তুগুলো এটার মধ্যে কার্বন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই। কার্বন বলতে পারি কার্বন যৌগের সংখ্যা বর্তমানে প্রচুর রয়েছে, প্রায় 10 লক্ষে পৌঁছে গিয়েছে। এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। তো অন্যান্য সমস্ত মৌল দ্বারা গঠিত সৃষ্ট মৌলগুলো এই সংখ্যাকে অনেক পেছনে ফেলে গিয়েছে। সেক্ষেত্রে
কার্বনের মৌলের মধ্যে যে ধর্মটা দেখা যায় সেটা হলো সমযোজী বন্ধনের প্রকৃতি বৈশিষ্ট্যই কার্বনের পক্ষে এত বিশাল সংখ্যক যৌগ তৈরি করা সম্ভব হয়। তো এই সমযোজী বন্ধন মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি কোভালেন্ট বন্ড থাকে বলেই সম্ভব হয়। সেক্ষেত্রে কার্বনিক ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে ভাগ করা হয় দুটো ভাগে। একটা কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার সময় যুক্ত হয় এবং এই সময় একে বলা হয় এর ক্যাটিনেশন ধর্ম। এবং এই ধর্মের জন্য কার্বন বৃহৎ শৃঙ্খলযুক্ত, বৃহৎ শাখাযুক্ত, এমনকি কার্বনে বলয়ের রিং তৈরি করতে পারে। কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে একবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে কার্বনের যে সকল যৌগের মধ্যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে একবন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলে সম্পৃক্ত যৌগ। আবার যেখানে বলতে হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে বলে অসম্পৃক্ত যৌগ। এবং সেক্ষেত্রে ক্যাটিনেশনের এই ব্যাপকতা কার্বন ছাড়া কার্বন অন্য মূল্যে দেখা যায় না। এখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এবং হয়ে সিলিকন যে যৌগ উৎপন্ন করে তাদের শৃঙ্খলে সর্বোচ্চ 7টা বা 8টা পরমাণু থাকলে তারা ভীষণভাবে সক্রিয় হয়। এই কারণে এত বিশেষ সংখ্যক যৌগ কার্বন পরমাণুতে একে অপরের সাথে সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত থাকে। আর কার্বনের যেহেতু যোজ্যতা 4 সেই জন্য কি দেখে থাকি যে এরা মোটামুটি সমযোজী বন্ধন তৈরি মানে একযোজী পরমাণুর সাথে যুক্ত হয় অথবা দ্বিযোজীর সাথেও যুক্ত হতে পারে। এবং কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি মৌলগুলোর সাথে কার্বন যুক্ত হতে পারে এবং কিন্তু কিছু ধর্ম আছে যেটাতে কার্বন উপস্থিত অন্য মৌলের উপর ডিপেন্ড করে থাকে। বলতে হবে যে এটাই এখানে সকল পদার্থের মানে সকল মৌল পদার্থ কার্বন যে বন্ধন তৈরি করে সেগুলো ভীষণ শক্তিশালী একটা ব্যতিক্রমী নিষ্ক্রিয় প্রকৃতি। মানে যে সকল কারণের জন্য কার্বনের বন্ধন একটা ক্ষুদ্র মানে এর মেন কারণ হচ্ছে যে সকল কারণে কার্বন বন্ধন তৈরি করে সেটা হলো কার্বনেরই ক্ষুদ্র আকার। এটাই অ্যাকচুয়ালি আমাদের মেন কারণ ছিল, সেজন্য এতটা পড়া। এই কারণেই কার্বনের নিউক্লিয়াসটা ভাগীদার ইলেকট্রন জোটটা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। এবং কার্বনের স্ট্রাকচারের রকমের যে ধরো যদি কার্বনের এরকম স্ট্রাকচার হয় কারণ 4টে হাত হয়ে থাকে। কার্বনের যদি আমরা ভাঙি 1s2 2s2 2p2 মানে পি কক্ষে কতগুলো থাকে 1 2 3 পি কক্ষে থাকা কথা 6টা আছে 2টো ইলেকট্রন, বাদ বাকি 4টে নেই। এই যে মুক্ত ফ্রি আছে এবং আকার ছোটোর জন্য এটা মোটামুটি দৃঢ়ভাবে ইলেকট্রনের জোট তৈরি করে। বৃহৎ পরমাণুযুক্ত মৌলগুলো যেসব বন্ধন তৈরি করে তার অপেক্ষা দুর্বল প্রকৃতির হতে পারে। সেই জন্য কার্বনের ক্ষেত্রে এইসব ব্যাপারগুলো দেখা যায়। যাই হোক, আমরা এখান থেকে আমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম এবং তার ব্যাখ্যাও পেয়ে গেলাম। তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে যে বার্নিং অফ দ্য ন্যাপথালিন অন এ স্প্যাচুলা। একটা স্প্যাচুলাতে যদি একটা ন্যাপথালিনকে নিয়ে পোড়ানো হয় তাহলে সেক্ষেত্রে ন্যাপথালিনের জ্বালালে কি হয়ে থাকে? প্রথমত রেড ফ্লেম সহ জলে, ক্লিন ফ্লেম সহ জলে, ইয়েলো ফ্লেম সহ জলে, না সুটি? প্রথমত সুটি ফ্লেম সহ জলে না ক্লিন ফ্লেম সহ জলে? এটার ব্যাখ্যা আমরা আগে দেখবো, তারপরে কোশ্চেনের অ্যান্সারটা করবো। দেখো, প্রথমত বলা হচ্ছে কার্বনে যখন আমরা দহন করি, প্রথমত ওই যে আমি বললাম কার্বনে যখন সিঙ্গেল থাকে, কার্বন যখন হচ্ছে কি আগের কোশ্চেনটা যেমন কার্বনে যখন হচ্ছে একটা করে সিঙ্গেল কার্বন মানে বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, তখন সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগ তৈরি করে, মানে স্যাচুরেটেড করে সিঙ্গেলের ক্ষেত্রে তখন সিঙ্গেল বন্ড থাকবে। আর যখন আনস্যাচুরেটেড করবে তখন যখন ডাবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। এখন এখানে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো যখন শিখা সহ জলে, পরিষ্কার শিখা সহ জলে, একদম ক্লিন শিখা সহ জলে, ওকে। কিন্তু অসম্পৃক্ত কার্বন যেগুলো হয় সেগুলো মোটামুটি যখন জলে তারা প্রচুর ধোঁয়া সহ জলে, যাকে বলা হয় ওই হলুদ শিখা সহ জলে। এই কারণে অ্যাকচুয়ালি কী হয়, সংগঠিত বলতে হবে যে এই বিক্রিয়া করার সময় প্রচুর ধোঁয়া সহ জলে এবং হলুদ শিখা সহ জলে। যদিও বায়ুর সীমিত করে অসম্পূর্ণ দহন করলে হাইড্রোকার্বনযুক্ত শিখাগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বনযুক্ত শিখাগুলো ধোঁয়াযুক্ত শিখায় উৎপন্ন করতে পারে। তাই আমাদের বাড়িঘরে এরকম যে গ্যাস, কেরোসিন, পেট্রোল প্রভৃতি স্থান থেকে পর্যাপ্ত পরিমাণে ওই অক্সিজেন সমৃদ্ধ মিশ্রণ দেওয়া হয়, সেই জন্য পরিষ্কার নীল শিখা সহ জলে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন সাধারণত পরিষ্কার শিখা সহ জলে, অসম্পৃক্ত প্রচুর ধোঁয়া সহ হলুদ শিখা সহ জলে। এই কারণে সংগঠিত মানে 4.3 বিক্রিয়া সংগঠিত করার সময় এখানে কতগুলো দেওয়া হয়েছে, এই যে চামচের মধ্যে ন্যাপথালিন আর এইগুলো অ্যালকোহল, এটা চামচের পরীক্ষা নিলে এক্ষেত্রে এই সংগঠিত করার সময় ধাতব মানে পাত্রীতে ঝুলযুক্ত শিখা আস্তরণ তৈরি হয়। তার মানে ন্যাপথালিনকে যখন জ্বালানো হবে তখন অ্যাকচুয়ালি ধোঁয়াযুক্ত বা ঝুলযুক্ত আস্তরণ তৈরি হবে, মানে এবং শিখাসহ জ্বলবে, সেগুলো অসম্পূর্ণ দহন হবে, সেই জন্য ধোঁয়াযুক্ত শিখাসহ জ্বলে। তাই এখন কোশ্চেনের অ্যান্সারটা আমরা কি দেখব? কোশ্চেনের অ্যান্সার সেটা হলো আমাদের এখানে ছিল যেটা যে বলা হচ্ছে কালিযুক্ত শিখাসহ জ্বলবে, অ্যাকচুয়ালি হলুদযুক্ত শিখাসহ জ্বলবে।
যেহেতু এটা আনস্যাচুরেটেড, তাই কালিযুক্ত না, কালিযুক্ত আলাদা, আর ধোঁয়াযুক্ত যেটি হলুদ শিখা সহ জ্বলবে, সেই জন্য এটা হলুদ শিখা সহ জ্বলে, যে ঠিক ন্যাপথালিনটা হলুদ শিখা সহ জ্বলে। ওকে, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে চলে আসছে বলা হচ্ছে 6 নম্বর, ইন কোলয়েডস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ ফোম। কোলয়েডের নিম্নলিখিত কোনটা ফোমের একটা সঠিক উদাহরণের মধ্যে পড়ে। তা কোলয়েডের স্ট্রাকচার যখন আমরা দেখেছিলাম, তখন দেখেছিলাম যে কোলয়েডের মধ্যে ফোম জাতীয় পদার্থগুলো যেগুলো পড়ে, তার মধ্যে কি কি পড়ে বলা হয় ঝামা পাথর, ফোমের মধ্যে পড়ে ঝামা পাথর, যাকে বলা হয় পিউমাইস। অ্যাকচুয়ালি এর ব্যাখ্যা দেখবো আমরা। তাহলে ফোম কোথায় পাচ্ছি? ফোম পাচ্ছি আমরা যখন গ্যাস এবং কঠিন, তার মানে যখন হচ্ছে বিস্তৃত দশা হবে গ্যাস এবং বিস্তার মাধ্যম কে হবে কঠিন, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো ফোম। যে ফোমের উদাহরণগুলোর মধ্যে পড়ছে রাবার, ঝামা পাথর, স্পঞ্জ ইত্যাদি। রাবার, ঝামা পাথর, স্পঞ্জ ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যেটা হলো ফোম। তার মানে কি বললো অ্যান্সার হলো ফোম পড়ছে এর মধ্যে। ফোম, এই ঝামা পাথরটাই নাম হলো পিউমাইস। তার মানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারে কি ছিল? অ্যান্সার হবে কোনটা? পিউমাইস। এটা এসেছিল কবে? এটা এসেছিল 28/11/2024 এসেছিল এলপিতে। তার পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখবো 7 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে দ্য ফর্মুলা অফ দ্য ইউনিট মাস অফ দ্য CaCl2। এখন ক্যালসিয়াম কত হয়ে থাকে? CaCl2। তার মানে ক্যালসিয়াম 40, আর কার্বন আমাদের কত হয়? যেটি ক্লোরিন অ্যাকচুয়ালি হয়ে থাকে 35.5, সেই জন্য হয় 40 প্লাস বলা হয়। তাহলে 35.5 মানে করলে কত হয়? 71.0, তার মানে 71, মানে 111। তাহলে ক্যালসিয়ামের ফর্মুলা ইউনিট কত হয়ে থাকে? 111 ইউনিট হয়ে থাকে। এটা এসছে কবে? 27/11/2024 এসছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। পরের কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি ফর্মড when dilute hydrochloric acid react with added with the copper oxide। তার মানে রিয়াকশনটা এরকম বলা হচ্ছে, কপার অক্সাইডের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট করবে তখন উৎপন্ন হবে কি? তো উৎপন্ন হবে ন্যাচারালি CuCl2 হবে প্লাস H2। তাহলে এই CaCl2 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। এখন ব্যাপারটা বলা হচ্ছে এই সলিউশন উইথ দ্য ব্লু গ্রিন কালার ইজ ফর্ম ডিউ টু দ্য ফর্মেশন অফ দ্য কপার ক্লোরাইড। বলা হয়েছে যে কপার ক্লোরাইডের গঠনের নীল সবুজ রঙ একটা দ্রবণ তৈরি হবে। তারপরে বলা হচ্ছে কপার ক্লোরাইড গঠনের সবুজ রঙের একটা দ্রবণ তৈরি হবে। তারপরে বলা হচ্ছে কপার ক্লোরাইড গঠনের একটা বর্ণহীন দ্রবণ তৈরি হবে। আর কপার ক্লোরাইড গঠনের নীল সবুজ রঙের যে ঠিক আছে মানে দ্রবণ তৈরি হবে। এখানে আমরা প্রথমেই যেটা পাচ্ছি সেটা হলো Cu2 প্লাস, এই যদি কপার ক্লোরাইডটা ভাঙে Cu2 প্লাস Cl মাইনাস। তার মানে এখানে কপারের যেগুলো 3 নম্বর আছে সেগুলো কাটা, এখানে একটা 3 কাটা, বাদবাকি সব কটা মোটামুটি বাদবাকি একটাই 3 কাটা, বাদবাকি অপশন আছে 3টে। তো 3টে অপশনের মধ্যে কি হয়? মোটামুটি কপারের সাথে এই রিয়াকশনটা মনে রাখা দরকার। যখনই কপারের সাথে মোটামুটি এই কপার ক্লোরাইডের সাথে যখন এই কপার অক্সাইডের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, যে কপার ক্লোরাইড পাওয়া যাবে সেটার গঠনটা কিরকম হবে? ফরমেশন ডিউ টু দ্য গ্রিন কালার। প্রথমত গ্রিন কালার হবে না। তারপর চলে আসছে কি বলা হয় ফরমেশন অফ দ্য বর্ণহীন কালার ডিউ টু দ্য ফরমেশন অফ দ্য কালারলেস। না, এটাও হবে না। কপার ক্লোরাইড ইন দ্য ব্লু গ্রিন কালার তৈরি হবে। যে স্ট্রাকচারটা পাওয়া যাবে সেটা হবে এক যথাক্রমে নীল এবং সবুজ কালারের একটা যৌগ। অ্যাকচুয়ালি এর ব্যাখ্যাটা আমরা দেখব। প্রথমত ব্যাখ্যাটা আমরা দেখব এখানেই, যে অ্যাসিডের সাথে যখন হচ্ছে কে বিক্রিয়া করবে। এখানে বলা হচ্ছিল যে ওই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াতে মোটামুটি লবণ এবং সল্ট উৎপন্ন হয়, লবণ এবং জল উৎপন্ন হয় জানি আমরা। এটাকে বলা হয় যে নিউট্রালাইজেশন রিয়াকশন। একে অনেক সময় প্রশম বিক্রিয়াও বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন ক্ষারকের সাথে অম্ল বিক্রিয়া লবণ প্লাস জল উৎপন্ন হয়। এবার বলা হচ্ছে যেটা অ্যাসিডের সাথে মানে অ্যাসিডের সাথে কপার অক্সাইডের বিক্রিয়া। তো কপার অক্সাইডের সাথে মোটামুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই বিক্রিয়া করানো হবে, সেক্ষেত্রে কী হবে বলা হয় যে নীলাভ সবুজ এক ধরনের বর্ণের দ্রবণ উৎপন্ন হবে এবং কপার অক্সাইডটা সেখানে দ্রবীভূত হবে।
ঠিক আছে, সেক্ষেত্রে বিক্রিয়ায় দেখা যায় এখানে কপার টু ক্লোরাইড উৎপন্ন হয়, মানে সিইউ রিয়াকশানটা এরকম হয়ে থাকে, সিইউও প্লাস HCl থেকে CuCl2 প্লাস H2O। তো সেক্ষেত্রে ধাতব অক্সাইড এবং অম্লের বিক্রিয়াতে মোটামুটি লবণ এবং জলই উৎপন্ন হয়, যেমন আমরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে করেছিলাম। কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটাকে আমাদের মনে রাখতে হবে। তো তারপরের কোশ্চেনে চলে যাই। খুবই ডেপথে কিন্তু কোশ্চেনগুলো এসছে এবং ভালো ভালো কোশ্চেন এসছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এক্সাইটেড বাই দ্য ইলেকট্রোলাইটিক রিডাকশন মাধ্যমে বলা হয় যে তড়িৎ বিশেষণ পদ্ধতির মাধ্যমে কোন জাতীয় পদার্থ পাওয়া যায়, মানে কোন জাতীয় ধাতুকে নিষ্কাশন করা হয়। সেক্ষেত্রে জিঙ্ক, আয়রন, লেড আর সীসা। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে করা হয় যতক্ষণে সোডিয়ামকে নিষ্কাশন করা হয়। এর ব্যাখ্যা আমরা দেখব, এটা এসেছিল 27/11/2024। প্রথমত ব্যাখ্যা দেখব যে বলা হয় তড়িৎ বিশোধন অ্যাকচুয়ালি করা হয় না বলেছে। এখানে কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং নট এক্সট্রাক্টেড বাই দ্য ইউজিং ইলেকট্রোলাইটিক রিডাকশনের মাধ্যমে করা হয়। সেক্ষেত্রে বলা হয় যে ইলেকট্রোলাইটিক, হ্যাঁ, রিফাইনিং। কপার জিঙ্ক টিন নিকেল, এদেরকে মোটামুটি এখানে চলে আসছে এটাই যে কপার, জিঙ্ক, টিন, নিকেল, সিলভার, গোল্ড ইত্যাদি ধাতুর বিশোধনের ক্ষেত্রে তড়িৎ বিশোধন পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে অশুদ্ধ ধাতুগুলোকে মোটামুটি অ্যানোড হিসাবে এবং ধাতুর পাতলা পাত ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তাই ধাতুটির যে কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা যায়। তো এখন বলা হচ্ছে যে যন্ত্রপাতি মোটামুটি তড়িৎ বিশ্লেষ্য মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোড থেকে বিশুদ্ধ ধাতু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে দ্রবীভূত হয়। তো তড়িৎ বিশ্লেষ্য থেকে মোটামুটি সমপরিমাণে চলে আসে সেক্ষেত্রে তার মানে যদি এখানে আমরা অপশানস দেখি, অপশানে কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইটিক রিডাকশান বলেছে। তড়িৎ বিশ্লেষণ যদি বলতো তখন সেটা সোডিয়াম হতো। এখানে কিন্তু অ্যান্সার হবে কোনটা, তাহলে মধ্যে বলা যেতে পারে জিঙ্ককে মোটামুটি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। জিঙ্কটা কিন্তু এখানে অ্যান্সার হবে, যেহেতু আমরা এখানে দেখলাম কি জিঙ্ক, কপার, জিঙ্ক, টিন। তো এখানে জিঙ্ককে মোটামুটি তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে আমরা পেয়ে যাব। আর যদি বলতো তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হতো, সোডিয়াম হতো, ঠিক আছে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই আমরা, যেখানে দেখবো পরের স্লাইডে বলা হয় 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী আছে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কোলয়েডাল সলিউশন, যেটি নিচের কোনটা কোলয়েডাল সলিউশনের মধ্যে পড়ে, মানে ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কোলয়েডাল সলিউশন সম্পর্কে কোনটা ঠিক। দ্য সাইজ অফ দ্য পার্টিকেল ইজ নট টু স্মল, এর আকার খুব একটা ছোট নয়। প্রথমত বলা হয় কোলয়েডাল সলিউশন ইজ এ হোমোলোগাস মিক্সচার অ্যান্ড কোলয়েডাল দ্রবণ একটা অভিন্ন মিশ্রণ। বলা হচ্ছে কোলয়েডগুলো তাদের মধ্য দিয়ে যাওয়া আলোক বিকিরণকে ছড়িয়ে দেয় না, বরং এর পথকে দৃশ্যমান করে তোলে না। একটা কোলয়েডাল দ্রবণের মধ্যে মোটামুটি ছড়িয়ে থাকা পর্যায় এবং মানে এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যম যাকে বলা হয় যে ডিসপার্স মিডিয়াম, মানে বিস্তৃত দশা, এবং বিস্তার মাধ্যমগুলো মানে বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে থাকে। তো এর মধ্যে এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে বলা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি বলছে যে কোনটা ঠিক। তো আমরা এর ব্যাখ্যা দেখব, যেখানে আমরা দেখব যে ব্যাখ্যাতে বলা হচ্ছে কি, এর ব্যাখ্যাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি কোলয়েডের যে ক্যারেক্টারগুলো হচ্ছে, কোলয়েডের ক্যারেক্টারগুলোর মধ্যে পড়ছে কি পাচ্ছি আমরা, যে কোলয়েড হলো এক ধরনের অসমসত্ব মিশ্রণ, আকারে এতটা ছোট হয় যে আলাদাভাবে চোখে দেখা যায় না। তার মানে আমাদের ফার্স্ট অপশনটা কী ছিল। তারপরে দেখি কোলয়েডের আকার আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটায় এবং সেই জন্য বিচ্ছুরিত আলোকরশ্মিগুলো গতিপথটাকে দৃশ্যমান করে এবং কোলয়েড দ্রবণকে স্থিরভাবে রাখলে কোলয়েড কণাগুলো থিতিয়ে পড়ে না, কোলয়েডগুলো একটা সুস্থিত হয়ে থাকে। তার মানে এখান থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে প্রথম অপশনটা একদম ভুল। প্রথম অপশনটাই অ্যাকচুয়ালি বলতে হবে যে এই কোলয়েড সম্পর্কিত স্টেটমেন্ট, কোলয়েডের সলিউশন, হোয়াট ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য, এটা ভুল। অ্যাকচুয়ালি এটা দাগটা মারি, এটা অ্যাকচুয়ালি ভুল হলো। তারপরে এটার ক্ষেত্রে কি হচ্ছে হোমোলোগাস কলিউশন একটা অভিন্ন মিশ্রণ, এটাও ভুল। ডু নট স্ক্যাটার, এটা স্ক্যাটার করে, এটাও ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে কি কম্পাউন্ড কোলয়েডের সলিউশন অ্যাট দ্য ডিসপার্স মিডিয়াম অ্যান্ড দ্য ডিসপারশন ফেস, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম থাকে। এটা এসছে কবে, আরআরবি এলপিতে 29/11/2024 এসে। যাই হোক, আমাদের 10 নম্বর কোশ্চেনে কমপ্লিট হলো। তারপরে দেখছি আমরা কি কোশ্চেন আছে। 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ডাজ নট রিপ্রেজেন্ট এ প্রপার্টি অফ দ্য সলিডস, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটা একটা কঠিন বস্তুর ধর্মকে প্রদর্শন করে না।
বলা হচ্ছে ইট ইজ নট ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য শেপ, তাদের আকার পরিবর্তন করা কঠিন নয়। দে হ্যাভ ডিস্টিং বাউন্ডারি অ্যান্ড ফিক্সড ভলিউম, স্বতন্ত্র সীমা নির্দিষ্ট আয়তন আছে। এটা তো ঠিক আছে মনে হয়, এটা ঠিকই হবে। দে হ্যাভ এ ডেফিনিট শেপ, তাদের একটা নির্দিষ্ট আকার আছে, এটাও ঠিক হবে। দে হ্যাভ এ টেন্ডেন্সি টু মেনটেন দেয়ার শেপ হোয়েন সাবজেক্টেড টু আউটসাইড ফোর্স, বাইরে থেকে তাপ প্রয়োগ করলে মোটামুটি বা বাইরে থেকে কোনো কিছু বল প্রয়োগ করলে শক্তি এটা আকার বজায় রাখার প্রবণতা দেখায়। এখন যে অপশানগুলো আমরা দেখব তার মধ্যে এটাও সম্ভবত ঠিক হওয়ার কথা, যেখানে দেখছি আমরা যে এখানে আমরা কি দেখলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখলাম, কঠিন পদার্থের ক্ষেত্রে কি কঠিন পদার্থের মানে এর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলাম, যেটা কি প্রতিটা কঠিনের নির্দিষ্ট আকার আছে, তাদের নির্দিষ্ট সীমারেখা আয়তন আছে, অর্থাৎ এদের সংকোচনশীলতা ধর্ম আজ মানে খুবই নগণ্য। বাইরে থেকে বল প্রয়োগ করলে এটা কঠিন পদার্থগুলো নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায়, তার মানে বল প্রয়োগ করে কঠিন পদার্থকে সহজে ভাঙা যেতে পারে, কিন্তু যদি আকার বা আকৃতি পরিবর্তন করা কষ্টসাধ্য, সেজন্য কঠিন পদার্থগুলো খুবই দৃঢ় হয়। তার মানে আমাদের যে অপশন ছিল সেখানে আমরা কি দেখব, যেখানে বলা হচ্ছে ইট ইজ নট টু ডিফিকাল্ট টু, আকার পরিবর্তন করা খুব একটা কঠিন নয়, এটা একদম ভুল কথা। এদের আকার পরিবর্তন করা কঠিন নয়, এটা ভুল কথা। আকার পরিবর্তন করা মোটামুটি ডাজ নট রিপ্রেজেন্ট। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। তার মানে অ্যান্সার হলো আমাদের কোনটা, একটা হলো যেখানে ইট ইজ নট ডিফিকাল্ট টু চেঞ্জ দেয়ার শেপ। আমরা এখান থেকে ব্যাখ্যা দেখলাম, কিন্তু আকার পরিবর্তন করা কষ্টসাধ্য ব্যাপার, কঠিন নয়, খুবই কষ্টসাধ্য ব্যাপার, মানে সহজে করা যায় না। কঠিন নয় মানে ওখানে বলতে চাইছে তো যে সহজে করা যায়, বাট অ্যাকচুয়ালি খুবই কঠিন ব্যাপার। তো 12 কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অফটেন আপন দ্য হিটিং ফেরাস সালফেটকে যখন আমরা উত্তপ্ত করবো তখন কী পাবো, বিক্রিয়াটা হলো FeSO4, একে যখন উত্তপ্ত করবো সেক্ষেত্রে অনলি ফেরিক অক্সাইড পাবো, ফেরিক অক্সাইড সালফার ট্রাইঅক্সাইড পাবো, ফেরিক অক্সাইড সালফার ট্রাইঅক্সাইড পাবো, আর ফেরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড পাবো। সেক্ষেত্রে এই তিনটে চলে এসেছে নিচেতে, আর এখানে ওই সালফার ডাইঅক্সাইড হবে, যাই হোক অ্যাড হবে। তো এর ব্যাখ্যা আমরা দেখব প্রথমত, যে এটা অ্যাকচুয়ালি বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ে। যখনই আমরা ফেরাস সালফেটকে উত্তপ্ত করবো তখনই তার থেকে পাবো আমরা কি বলা হয়, পাবো আমরা ফেরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড, ফেরিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাই অক্সাইড, মানে এটা বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। তার মানে আমাদের যেটা হচ্ছে এছাড়া আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলেও ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকি। তার মানে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের যেটা ফেরিক অক্সাইড তো পেলাম, তার সাথে কি পেলাম, ফেরিক সালফার ডাইঅক্সাইড পেলাম এবং সালফার ডাইঅক্সাইড পেলাম, অর্থাৎ তিনটে এখান থেকে পেলাম। ওকে, তারপরে চলে আসছে বলা হয় ইন কেস অফ দ্য জেলি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিসপার্সাল ফেজ কি, জেলির ক্ষেত্রে ডিসপার্সাল ফেজ কী হয়ে থাকে, এটা কঠিন তরল, গ্যাসিয়াস ফেজ, সলিড ফেজ না লিকুইড ফেজ। জেলির আমরা ব্যাখ্যাটা দেখবো আগে। জেলির ক্ষেত্রে চলে আসছে কোথায়, জেলির ক্ষেত্রে চলে আসছে বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন। তার মানে এখানে বাদবাকিগুলোর ক্ষেত্রে বাদবাকি অপশনসগুলো হবেই না, এর দুটো দশা আছে, বোথ সলিড অ্যান্ড লিকুইড ফেজ, এটাই হবে এর অ্যান্সার। সেক্ষেত্রে আমরা যেটা পারছি অ্যাকচুয়ালি এর ডিসপার্সাল ফেজ যদি বলে, আচ্ছা এর ডিসপার্সাল ফেজ বলেছে মানে বিস্তার মাধ্যম বলেছে, যদি এর ডিসপার্সাল ফেজ বলে তাহলে বলতে হবে সেটা হলো লিকুইড দশা, আর ডিসপার্সাল মিডিয়াম যদি বলে তখন সেটা বলতে হবে সলিড। এখানে বলে দিয়েছে ডিসপার্সাল ফেজ মানে এর অ্যাকচুয়ালি বিস্তারের ধাপ মানে বিস্তৃত দশা। এই যে আমরা ব্যাখ্যাটা বললাম, এর বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম বিস্তৃত দশা, তার মানে এটার ক্ষেত্রে কি হলো, বিস্তৃত দশা। 25/11/2024 এসছে মোটামুটি। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে ঠিক 14 দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট আর ফর্মড হোয়েন সোডিয়াম সালফেট রিয়াক্ট উইথ দ্য বেরিয়াম ক্লোরাইড। বলতে হবে যে নিম্নলিখিত কোন কোন পদার্থ গঠিত হয় যখন সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। তার মানে আমরা এটা পড়েছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের সাথে যখনই বেরিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম সালফেটের সাথে Na2SO4 এর সাথে যখনই BaSO4 বিক্রিয়া করবে তখন কি হয়, প্রতিস্থাপিত হয় হয়ে সোডিয়াম
আরে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে তখন কি হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস হচ্ছে কি বেরিয়াম সালফেট উৎপন্ন হবে BSO4। তো সেক্ষেত্রে কি অ্যাকচুয়ালি পাওয়া যায়, হোয়াইট প্রেসিপিটেট বেরিয়াম সালফেট মানেই হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট হয়ে থাকে। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখে নেবো এখান থেকে। মোটামুটি অদক্ষেপ বিক্রিয়াতে কি পাই, যে সোডিয়াম সাদা বর্ণের এক ধরনের পদার্থ পাওয়া যায় যাকে বলা হয় বেরিয়াম সালফেট। সেক্ষেত্রে এই যে বেরিয়াম সালফেট পাওয়া যায় সেক্ষেত্রে বলা অদক্ষেপটা উৎপন্ন হয় সেটা বেরিয়াম সালফেট, এবং এই অদক্ষেপণ বিক্রিয়াতে সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে, করে মোটামুটি বেরিয়াম সালফেট এবং NaCl পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এটা আমরা ব্যাখ্যা কী পেলাম, সাদা অদক্ষেপ পড়ছে যে যার নাম হচ্ছে কি বলা হয় বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়ে এবং তা থেকে মোটামুটি সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, মানে সোডিয়াম ক্লোরাইড লবণ পাওয়া যায়। 27/11/2024 এসছে, এটারও ব্যাখ্যা আমি বলে দিলাম এবং তার সাথে সাথে দেখিয়ে দিলাম। তারপরে চলে আসছে আমাদের 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ক্যান মুভ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বাই ডিফিউশন। ব্যাপন পদ্ধতির মাধ্যমে কোন পদার্থগুলো মোটামুটি মানে কোষ পর্দা ভেদ করে যেতে পারে। ব্যাপন পদ্ধতির মাধ্যমে গ্যাসীয় পদার্থগুলো হয়, গ্যাসিয়াস ম্যাটেরিয়ালগুলো এক্সচেঞ্জ করে। সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, বলা হয় অক্সিজেন। গ্যাসীয় ব্যাপন পদ্ধতির মাধ্যমে অক্সিজেন অ্যাকচুয়ালি ক্যারি করতে পারে। 29/11/2024 এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা 16 দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপশন ডাজ নট রিপ্রেজেন্ট এ প্রপার্টি অফ দ্য সাসপেনশন। সাসপেনশনের ক্ষেত্রে এক্সাম্পল নয় কোনটা, বলতে হবে যে নিম্নলিখিত কোন বিকল্পটা সাসপেনশনে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে না। সাসপেনশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, সাসপেনশনের ক্ষেত্রে বলা হয় যে একটা সাসপেনশন কণিকা তার মধ্যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে দেয়, মানে পার্টিকেল সাসপেনশন স্ক্যাটার এ বিম লাইট অফ দ্য পাসিং থ্রু দ্য, ঠিক আছে। সাসপেনশন অফ দ্য হেটেরোজেনাস মিক্সচার, একটা সাসপেনশন হলো একটা অসমজাতীয় মিশ্রণ, একদম ভুল, এটা প্রকাশ করে না, তার মানে এটাও ভুল। তারপরে দ্য পার্টিকেল অফ দ্য সাসপেনশন, বলা হচ্ছে পার্টিকেল অফ দ্য সাসপেনশন ক্যান নট বি সিন বাই দ্য ন্যাকেড আই, খালি চোখে সাসপেনশনকে দেখা যায় না, যাকে বলা হয় প্রলম্বন। এবং সাসপেনশন ইজ আনস্টেবল ইন নেচার, মানে বলা হয় প্রকৃতিতে অস্থিতিশীল। এখন এটা আমরা প্রপার ব্যাখ্যা দেখবো, তারপরে চলে আসবো প্রথম মানে এটার প্রপার ব্যাখ্যা দেখবো আমরা, যেখানে বলা হচ্ছে এই যে সাসপেনশন প্রলম্বন কি। প্রলম্বনের যদি বলা হয়, প্রলম্বনের যেগুলো ধর্ম হয়, প্রলম্বন হলো এক ধরনের অসমসত্ব, মানে ফার্স্ট পয়েন্টটাই হলো এর এক ধরনের অসমসত্ব মিশ্রণ হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে প্রলম্বন কণাগুলো খালি চোখে দেখা যায়, তার মানে প্রলম্বন কণাগুলোর দমনের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং এগুলোকে দৃশ্যমান করে। আর প্রলম্বনকে কিছুক্ষণ স্থির অবস্থায় রাখলে সেগুলো থিতিয়ে পড়ে, অর্থাৎ প্রলম্বন দুস্থিত পরিশ্রমণ পদার্থকে মোটামুটি পৃথক করা যায়। তার মানে আমরা যদি এটা ব্যাখ্যায় যাই, সেখানে দেখব 16 দাগের কোশ্চেনে পার্টিকেল সাসপেনশন ক্যান নট বি সিন বাই দ্য নেকেড আই, খালি চোখে দেখা যায় না, এটা কিন্তু একদম ভুল বলেছে, কারণ একে খালি চোখে দেখা যায়, কারণ যেহেতু এটা থিতিয়ে পড়ে খালি চোখে দেখা যায়। বাদবাকি সব কটা কিন্তু ঠিক আছে, একটা ঠিক, ডুয়েটটা ঠিক এবং ডিএটা। সাসপেনশন আনস্টেবল, এটা এই ধরনের প্রকৃতি আনস্টেবল হয়ে থাকে, এবং সাসপেনশন এক ধরনের অসমসত্ব মিশ্রণ, যাকে বলা অসমসত্ব মিশ্রণ। এটা এসছে কবে, 26/11/2024 এসছে মোটামুটি কোশ্চেন। তারপরে চলে আসছি আমরা 17 দাগের কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন মানে সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয় কোনটা। কম্বিনেশন রিয়াকশনের মধ্যে পড়ছে বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট ভিগোরাসলি উইথ দ্য ওয়াটার টু প্রডিউস দ্য স্ল্যাক লাইম। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন হচ্ছে তীব্রভাবে ক্যালসিয়াম হাইড্রেট বিক্রিয়া করে তখন তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়াটা। আর যেটা বলা হচ্ছে কি, যে ফর্মেশন অফ দ্য ওয়াটার টু H2 জলের সাথে বিক্রিয়া করে, এটা তো হবেই। তার সাথে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জল বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। CaOর সাথে মোটামুটি H2O বিক্রিয়া করে CaOH হোল্ড উৎপন্ন করে। তারপরে বলা হচ্ছে বার্নিং অফ দ্য ন্যাচারাল গ্যাস যখন বার্ন করা হয় তখন কার্বনের সাথে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর সিলভার ক্লোরাইডকে মোটামুটি গ্রে সানলাইটে রাখলে সেটা সিলভার ক্লোরাইড রোদে ধূসর হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি বিয়োজন বিক্রিয়া এক্সাম্পলের মধ্যে পড়ে, সুতরাং এইটা হবে না, বাদবাকি 3টে হবে। এটা 29/11/2024 এসেছে। এটার ব্যাখ্যাতে আমরা দুটোরই ব্যাখ্যা দেখব, যেখানে আমি মানে প্রথম ব্যাখ্যাটাতে দেখছিলাম সংযোজন বিক্রিয়া, যেখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে এই বিক্রিয়াটা হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে যেখানে হচ্ছে কি হাইড্রোজেনের জলের বিক্রিয়াতে মোটামুটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। আর সিলভার ক্লোরাইডকে যখন আমরা রাখছি, এটা অ্যাকচুয়ালি বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে, এটা অ্যাকচুয়ালি পড়ছে বিয়োজন বিক্রিয়া।
এটা বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে, যেখানে আমরা সিলভার ক্লোরাইড থেকে পাচ্ছি সিলভার প্লাস ক্লোরিন। তারপরে চলে আসছি পরের কোশ্চেনটা, বলা হচ্ছে 18 দাগের কোশ্চেন। বলা হয় হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং অ্যাটম ইজ কারেক্ট। অ্যাটম মানে পরমাণু সংক্রান্ত কোনটা ঠিক? পরমাণুগুলো বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি নিস্তড়িত হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে অ্যাটম ডাজ নট কন্টেন এনি পজিটিভ চার্জ। এদের মধ্যে কোনো পজিটিভ চার্জ থাকে না, এটা তো একদম ভুল। অ্যাটমের কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ। অ্যাটম হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল, পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ হয়। এখানে বলা হচ্ছে যে এগুলো তড়িৎ নিরপেক্ষ নয়, এটা তড়িৎ নিরপেক্ষ হয়। আর বলা হচ্ছে অ্যাটম পার্শিয়ালি ইলেকট্রিক্যালি নিউট্রাল, বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। তো সেক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হলো যে এরা কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়, এরা মানে বৈদ্যুতিকভাবে কিন্তু নিরপেক্ষ হয়। অ্যাটম হচ্ছে পার্শিয়ালি, এটা আংশিকভাবে বলছে, আংশিকভাবে নয়, এটা অ্যান্সার ভুল। এটারও অ্যান্সার ভুল। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এরা নিউট্রাল হয়। কেন? অ্যাটমের মধ্যে থাকে পজিটিভ চার্জ, বাইরে থাকে নেগেটিভ চার্জ, সমান পরিমাণে থাকে। এখানে পজিটিভ চার্জ থাকে, এখানে বাইরে যত পরিমাণে পজিটিভ চার্জ থাকে তার তত পরিমাণ নেগেটিভ চার্জ থাকে, ইলেকট্রনগুলো থাকে, সেই জন্য হচ্ছে কি নিউট্রাল হয়ে থাকে। তারপরে স্লাইডে চলে যাই, বলা হচ্ছে যেটা আমরা ব্যাখ্যা দেখব, যে ওই থমসনের মডেল অনুযায়ী, থমসনের যে মডেল ছিল সেখানে বলা হয়েছে থমসনের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়, কিন্তু বিজ্ঞানীরা বিনা পরীক্ষালব্ধ ফলাফল থেকে এটা প্রমাণ করতে পারেনি। যদিও পরবর্তীকালে সেটা দেখানো গিয়েছে, পরমাণুগুলো ধনাত্মক আদানগ্রস্ত গোলক থাকে, যেটাকে বলা হয় ইলেকট্রন, আর তার বাইরে থাকে বলা হয় যে ইলেকট্রন থাকে, বাইরে থাকে ইলেকট্রন, ভিতরে থাকে ধনাত্মক, এবং ধনাত্মক ঋণাত্মক আদানের মধ্যে পরমাণু সমান থাকে, সেই জন্য সামগ্রিকভাবে পরমাণুটা নিস্তারিত হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি থমসনের প্লাম পুটিং মডেল যাকে বলা হয়। ওই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এরমভাবে প্রতীত থাকে। এটা ইলেকট্রনের পরীক্ষা। এই ধনাত্মক আদানগ্রস্ত একটা গোলকের মধ্যে ইলেকট্রনগুলো কিসমিসের মতো থাকে, ইলেকট্রনগুলো এখানে কিসমিসের মতো থাকে, ঠিক আছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যায়, যেখানে আমরা দেখবো 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেনটা কী বলছে? কোশ্চেন বলছে এটা হোয়াট কম্পাউন্ড ইজ ফর্মড, বলা হচ্ছে যে হোয়াট কম্পাউন্ড ইজ ফর্মড হোয়েন ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাডেড উইথ দ্য বিকার অফ দ্য কন্টেন উইথ দ্য স্মল কপার অক্সাইড। এর আগের রিয়াকশনটা আমি করেছি, যেখানে বলা হচ্ছে কি কপার অক্সাইডের সাথে এই সেল বিক্রিয়া করছে, করে কপার ক্লোরাইড প্লাস জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখানে প্রোডাক্ট কি পাওয়া যাবে? এই কপারের যোজ্যতা 2 যুক্ত কপার ক্লোরাইড পাওয়া যাবে। এটা আমরা আগে করেছি, 28/11/2024 এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যায়, যেখানে বলা হচ্ছে 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেনে বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনন ডাজ এ সলিড সাবস্টেন্স চেঞ্জ ইনটু এ লিকুইড সাবস্টেন্স। তাহলে সলিড থেকে লিকুইড, কঠিন থেকে তরল পদ্ধতিকে কি বলা হয়? কঠিন থেকে তরল পদ্ধতিকে বলা হয় যে ফিউশন বা গলন বলা হয়, ঠিক আছে। এটা ব্যাখ্যা দেখবো আমরা। প্রথমত এই যে কঠিন থেকে যখনই গলন, মানে কঠিন থেকে যখনই আমরা তরলে যাব তাকে বলা হয় গলন, যাকে বলা হয় ফিউশন। আর তরল থেকে এটাকে বলা হয় কঠিন ভ্রমণ। কঠিন থেকে গ্যাস হলে ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে কঠিন হলে অবক্ষেপণ। আর কঠিন থেকে বাষ্পীভবন, মানে তরল থেকে যখনই গ্যাস হবে তখন হবে বাষ্পীভবন পদ্ধতি, ঠিক আছে। আর যাকে বলা হয় এভাপোরেশন। আর ঘনীভবনটাকে আমরা বলে থাকি কনডেনসেশন, এটাকে বলা হয় এভাপোরেশন। এভাপোরেশন এটাকে বলি কনডেনসেশন, এটাকে বলি যথাক্রমে সাবলিমেশন। আর এটাকে বলি অবক্ষেপণ, অবক্ষেপণকে বলি আমরা ডিপোজিশন, যেখানে গ্যাস থেকে কঠিন হয়, ডিপোজিশন। আর এটাকে বলি আমরা এটা এটা হলো হ্যাঁ, এটাকে বলা হয় সলিডিফিকেশন। এইগুলো আমাদের ব্যাখ্যা হলো। তারপরে চলে আসছি বলা 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেনে যেখানে কি বলা হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যাসিড মিক্সড উইথ ওয়াটার। যখন বলতে পারি অ্যাসিডের সাথে জলের বিক্রিয়া হয় তখন কি হয়ে থাকে? অ্যাসিডের সাথে জলের বিক্রিয়া কি হয়? অ্যাসিড জলের সাথে বিক্রিয়া করলে কি হয়ে থাকে? মোটামুটি অ্যাসিডের সাথে যখনই জল বিক্রিয়া করে তখনই মোটামুটি মানে আয়নগুলোর যেগুলো থাকে তাদের যে আয়তনটা থাকে সে পরিমাণে কমে যায়। হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়। হাইড্রোনিয়াম আয়নের বলতে পারি যে প্রতি একক আয়তনে হাইড্রক্সিল আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়।
আয়নগুলোর মধ্যে কোনো প্রভাব পড়ে না, এটা তো হবেই না। আয়নগুলোর মধ্যে প্রতি আয়তনে হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব কমে দেয়। এখন এর ব্যাখ্যা দেখবো আমরা, যে এর ব্যাখ্যাটা ছিল এরকম, যে জলের মধ্যে যখনই হচ্ছে গিয়ে ক্ষারক ক্ষার বা অ্যাসিড মেশানো হবে, তখন H+, H3O+, অথবা ক্ষার মেশালে OH-, যখনই ক্ষার মেশাবো তখন OH- হবে, আর যখনই এ মেশাবো জল তখন H3O+, এর আয়নে প্রতি একক আয়তন হ্রাস পায়। তার মানে বিক্রিয়াটা লঘুকরণ হয়, জল এবং একে বলা হয় লঘু অম্ল বা লঘু ক্ষার। যখনই আমি অ্যাসিডের সাথে জল মেশাবো, অ্যাসিড অর বেসের সাথে জল মেশাবো, তখন মিশিয়ে সেটাকে ডাইলিউট করব মানে অ্যাসিডের প্রতি একক আয়তনের সংখ্যা হ্রাস পাবে। মানে এটার ব্যাখ্যা কী হবে অ্যান্সার? প্রতি একক আয়তনে হাইড্রক্সিল আয়নের ঘনত্ব বৃদ্ধি পাবে, হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব কমিয়ে দেবে। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা হবে যে এই ব্যাপারটা কমবে, ঠিক আছে, বাড়বে না। এটা যে অ্যান্সার হবে সেটা কিন্তু আয়তনে কমবে, এই ব্যাপারটাই দাঁড়াবে। এটার ব্যাখ্যাও আমি দিয়ে দিলাম 28/11/2024 এসেছে। যাই হোক, তারপরে চলে আসছি, বলা হয় যে পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইমালশন। একটা ইমালশনের এক্সাম্পলের মধ্যে কোনটা পড়ছে? ইমালশন আমরা জানি কি, ফোম তো এর মধ্যে পড়বে না, ফোম জেলির মধ্যে পড়ে যাচ্ছে। ইমালশনের মধ্যে পড়েছে ফেস ক্রিম, মিল্ক, এগুলো ইমালশনের মধ্যে পড়ে। ইমালশনের যে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম দুটোই মোটামুটি তরল হয়ে থাকে। এই যে ইমালশন যখন আমরা পেলাম, বিস্তৃত মাধ্যম, বিস্তার দশা দুটোই তরল হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ করলে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম কি, বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা দুটোই তরল হয়ে থাকে। দুধ, ফেস ক্রিম এগুলো পড়ে থাকে ইমালশনের মধ্যে। আর ফোমের মধ্যে গ্যাস এবং এবং হয় কঠিন হয়, যেখানে বিস্তৃত দশা গ্যাস হয় আর বিস্তার মাধ্যম কঠিন হয়। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। 23 কোশ্চেনে চলে যাই, যেখানে আমরা দেখছি যে ফর প্রিপারেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ দ্য ক্লোর অ্যালকিল প্রসেস। কোন যৌগটা প্রস্তুতির জন্য ক্লোর অ্যালকিল প্রক্রিয়া ব্যবহার করা হয়? সেক্ষেত্রে বলা হয় ক্লোর অ্যালকিল পদ্ধতি আমরা ব্যবহার, মানে কোন যৌগ প্রস্তুত করা হয়। ক্লোর অ্যালকিল পদ্ধতি ব্যাখ্যা আগে দেখে নেবো। ক্লোর অ্যালকিল পদ্ধতি ব্যাখ্যা আমরা এটা আগে সবই পড়ানো, সবই আমি যখন ক্লাস করাছিলাম তখনই সবই পড়েছিলাম আলাদা আলাদা করে, তাও আলাদা ব্যাখ্যা করছি। এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে যখন জল যোগ করব, তখন তা থেকে সোডিয়াম হাইড্রক্সাইড পাবো, তখন তার সাথে ক্লোরিন পাবো, তার সাথে হাইড্রোজেন পাবো। ক্লোরিনটা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজগুলোর মধ্যে এইগুলো যেমন জল শোধনে লাগে, সুইমিং পুল লাগে, পিভিসিতে লাগে, জীবাণুনাশক লাগে, সিএফসিতে লাগে এবং কীটনাশক লাগে। আর হাইড্রোজেনটা জ্বালানি হিসেবে লাগে এবং মার্জারিন সার তৈরির জন্য অ্যামোনিয়া তৈরিতে কাজে লাগে। আর যে এনওএইচটা পাই সেটা অ্যাকচুয়ালি ধাতুর ডিগ্রেজিংয়ে লাগে, সাবান ডিটারজেন্ট লাগে, কাগজ তৈরিতে লাগে এবং কৃত্রিম তন্তু তৈরিতে লাগে। এই পদ্ধতিটাকে বলা হয় ক্লোরোঅ্যালকিল রিঅ্যাকশন। তার মানে আমরা এখান থেকে কী পেলাম? এখানে কি পাওয়া যায়? মোটামুটি NaOH, Cl2 এবং তার সাথে H2 উৎপন্ন হয়, ঠিক আছে, এটাই পাওয়া যায়। 23 দেখ, এটা এসেছিলো কবে? এটা এসেছিলো মোটামুটি আমাদের, এটা এসেছিলো তোমার 26/11/2024 এসছে। তাহলে ক্লোর অ্যালকালি NaCl এর সাথে H2O বিক্রিয়া করে NaOH প্লাস Cl2 প্লাস H2 পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, এর ব্যালেন্সটা মোটামুটি এরকম হচ্ছে। হ্যাঁ, তারপরে চলে আসি, বলা হয় 24 কোশ্চেনে চলে আসছে, বলা হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড গেটস কনভার্টেড ডাইরেক্টলি ইনটু দ্য গ্যাসিয়াস স্টেট আপন ডিক্রিজিং দ্য প্রেশার। তো ঘন কার্বন ডাইঅক্সাইডকে চাপ হ্রাস করলে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। সেক্ষেত্রে কি পরিমাণ চাপ কমালে? 2 atm উইদাউট কামিং আউট টু দ্য লিকুইড স্টেট, 2 atm উইদাউট কামিং টু দ্য লিকুইড স্টেট, 3 atm উইদাউট কামিং টু দ্য লিকুইড স্টেট, অথবা 4 atm। মানে 1 atm চাপ কমানো হচ্ছে, 2 atm, 3 atm না 4 atm। সেক্ষেত্রে বলা হয় যে 1 atm চাপ কমানো হয়। 1 atm চাপ কমালে সেক্ষেত্রে উইদাউট কামিং আউট টু দ্য লিকুইড স্টেট ছাড়া গ্যাস থেকে চলে আসে কোথায়? গ্যাস থেকে ডাইরেক্ট চলে আসছে কোথায়? সলিড। কে আসে? কার্বন ডাইঅক্সাইড। এটাকে বলা হয় কঠিন, ড্রাই আইস। 26/11/2024 এসেছে। এটা ব্যাখ্যা দেখবো আমরা। তো ওই যে যখন আমি ওই করছিলাম, এগুলো যখন পড়েছিলাম তখনও ব্যাখ্যা দিয়েছিলাম। যাই হোক, মোটামুটি উচ্চচাপে সংরক্ষিত চাপ কমিয়ে বায়ুমণ্ডলীয় চাপে আনলে কার্বন ডাইঅক্সাইড মোটামুটি তরল অবস্থায় না গিয়ে ডাইরেক্ট চলে আসে কোথায়? গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কঠিনে পরিণত হয়। সেক্ষেত্রে
আবার কঠিন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে চাপে কঠিন কার্বন ডাইঅক্সাইড তরল অবস্থায় না গিয়ে ডাইরেক্ট গ্যাসে পরিণত হতে পারে। সেক্ষেত্রে এই কী বলা হয় যে ডাইরেক্ট পরিণত হয়, সেকে বলা হয় শুষ্ক বরফ। গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, কারণ কঠিন কার্বন ডাইঅক্সাইড থেকে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। একে বলা হয় যে বা গ্যাস থেকে কঠিনে পরিণত হয়। এই কন্ডিশন অ্যাকচুয়ালি গ্যাস টু কঠিন মানে অবক্ষেপণ যাকে বলা হয়। ঠিক আছে, তারপরে স্লাইডে চলে যাই। লাস্ট কোশ্চেন আমরা দেখবো দ্য অ্যাটমিক রেডিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমিক রেডিয়াস কত হয়ে থাকে সেটা আমরা দেখব। হাইড্রোজেন অ্যাটমিক রেডিয়াস হল 10⁻⁻10 হয়ে থাকে মিটার। এটা 28/11/2024 এসে এর ব্যাখ্যা দেখবো। একদম সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস কত, অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক মাস কত, জলের ক্ষেত্রে অ্যাটমিক মাস কত। হাইড্রোজেন 10⁻⁻10 যে মিটার, অক্সিজেন 10⁻, জল হচ্ছে 10⁻9, হিমোগ্লোবিন 10⁻8, বালির কণা 10⁻4, পিঁপড়ে 10⁻3, আর আপেল 10⁻1। তাহলে মোটামুটি আমরা এখান থেকে সমস্ত কিছু দেখলাম। আর এখানে একটা জিনিস বলা হলো না, যেটা বলা হচ্ছে যে এর মান হয়ে থাকে ন্যানোমিটারে 10⁻⁻9 হয়ে থাকে। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9 মিটার হয়ে থাকে। ওকে, তার মানে আমরা মোটামুটি এখান থেকে 25টা কোশ্চেন দিলাম এবং তার সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা দেখলাম। আশা করি এগুলো তোমাদের জন্য হেল্পফুল তো হবেই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো এবং ভিডিও কেমন হচ্ছে সে সম্পর্কে ডিটেলসে জানাও। আরও যদি কিছু ইমপ্রুভ করতে পারি আমি চেষ্টা করব। তোমাদের আউটপুটের জন্য আমি অপেক্ষা করে থাকবো। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।